আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি যে ভিডিওগুলো আপলোড করি বিভিন্ন গাছের পরিচর্যা রিলেটেড, সার রিলেটেড, সেই ভিডিওগুলোতে আপনারা বিভিন্ন সময় অনেক কমেন্ট করেন, যার অ্যান্সারগুলো সবসময় হয়তো বা কমেন্টের অ্যান্সারে দেওয়া পসিবল হয় না। এই কারণেই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে কমেন্টের অ্যান্সার এবং এক্সপ্লেন করার ভিডিও তৈরি করার জন্য। আজকেও আমরা আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো জানবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করব কী কাজগুলো আপনারা করবেন এবং কেন করবেন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আজকে প্রথমে আমরা আলোচনা করব গাছের শেকড় পচা সমস্যা নিয়ে। আমি বিভিন্ন সময়ে আপনাদেরকে ভিডিওতে সাজেস্ট করি যে আপনাদের গাছের শেকড়ে যদি পচা রোগ হয় বা পচন ধরে, সেই ক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মাটিতে প্রয়োগ করতে পারেন। একজন খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন, ভাই আমার গাছের শেকড় যে পচা রোগ হয়েছে বা পচে যাচ্ছে, এটা আমি আসলে বুঝবো কিভাবে? কথাটা সত্য, আসলে অনেক সময় এটা খুব ইজিলি বোঝা যায় না। এ কারণেই আজকে প্রথমে আপনাদের আমি এটি দেখিয়ে নিচ্ছি। এখানে আমার কাছে একটি গাছের শেকড় রয়েছে। তো এই শেকড়টা আমি যদি একটু কাছে নিয়ে যাই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন এই শেকড়ের কালারটা হলো একটু সাদা ধরনের, এবং এই যে নিচের দিকে এই যে এইখানের কিছু ছোট ছোট শেকড় রয়েছে যেটা মূলত সাদা রং, এবং এই বড় মোটা শেকড়টা এটা একটু ব্রাউন টাইপের, বাট পুরোপুরি হলুদও বলা যাবে না। তো এটা হলো একটি সুস্থ শেকড়ের লক্ষণ, মানে এখানে কোনো প্রকারের পচন রোগ বা ফাঙ্গাসের অ্যাটাক নেই। যদি এই শেকড়ে পচন রোগ বা ফাঙ্গাসের অ্যাটাক হতো, তাহলে এই শেকড়ের কালারটা একদম হলদে হয়ে যেত এবং শেকড়টা অনেক নরম হয়ে যেত। প্লাস আপনারা আসলে কিভাবে চেক করবেন, আপনার মাটিতে যেই শেকড়গুলো রয়েছে সেখান থেকে অল্প কিছু শেকড় নেবেন, ভালো করে পানি দিয়ে সেটিকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা এভাবে করে অবজার্ভ করবেন। প্রথমে চোখে দেখে অবজার্ভ করবেন যে কালারটা আসলে কি, কালারটা এরকম হালকা ব্রাউন টাইপের এবং এরকম সাদা টাইপের কিনা। সাদা টাইপের মানে হলো যে আপনার ওই গাছের গ্রোথটা ভালো আছে এবং প্রতিনিয়তই নতুন শেকড় তৈরি হয়। এরপর হাত দিয়ে এভাবে একটু ঘষে, হালকা, খুব বেশি প্রেসার দিয়ে না, একটু শেকড়গুলোকে একটু ঘষবেন। ঘষলে আপনার গাছের শেকড় যদি পচা সমস্যা হয়ে থাকে, এক তো কালার ইয়েলো হয়ে যাবে এবং একটু ডার্ক ব্রাউন টাইপের হয়ে যাবে, প্লাস আরেকটা হলো আপনার এই শেকড়গুলো হাতের সাথে দেখবেন যে উঠে চলে আসছে। এভাবে একটু হালকা ঘষা দেওয়ার পরে যদি সুস্থ সবল এবং ফ্রেশ শেকড় হয়, একটু এভাবে নাড়াচাড়া এবং ঘষা দেওয়ার পরে সেম রেজাল্টটাই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। এর মানে হলো আপনার শেকড় সুস্থ আছে। আর যদি এরকম হাতে একটু উঠে আসে, তার মানে আপনার শেকড়ে পচন রোগ হয়েছে বা ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, শেকড়টা সুস্থ নেই এবং ঠিকমতো খাবার এবং ফার্টিলাইজার নিতে পারছে না। সো এভাবে করে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। এখন হ্যাঁ, সব গাছের শেকড়ই কি এরকম সাদা বা এরকম টাইপের হয়? না। যেমন আম গাছের শেকড় বা বড় ফল জাতীয় গাছের যে শেকড়গুলো রয়েছে, লিচু গাছের শেকড় বা আনার গাছের শেকড়, ওগুলো আরও শক্ত হয় এবং ব্রাউন হয়। উপরের গাছগুলো যেরকম একটু কাঠ টাইপের হয়, শেকড়গুলো অনেকটা এরকম হয়। সো সেগুলোর ক্ষেত্রেও আপনারা চোখে দেখে কালারটা আসলে বুঝতে পারবেন না। এই হাতের ঘষার যে পদ্ধতি, এটা দিয়ে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে শেকড়ে পচন রোগ হয়েছে কিনা। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম লেবু গাছ সম্পর্কে, লেবু গাছের পরিচর্যা নিয়ে, যেখানে আমি বলেছিলাম জুন জুলাই মাসে আপনারা আপনাদের লেবু গাছে কী ধরনের পরিচর্যা করতে পারেন। সেখানে আমি গাছ ছাঁটাইয়ের কথা বলেছিলাম, ছত্রাকনাশক প্রয়োগের কথা বলেছিলাম, পানির ব্যবস্থাপনার কথা বলেছিলাম এবং কিছু সারের কথা বলেছিলাম। উনি কোশ্চেন করেছেন, উনি যখন কমেন্টটা করেছেন তখন জুলাই মাসের 30 তারিখ, এবং জুলাই মাস তো অলরেডি শেষ, আমাদের অগস্ট মাস চলে এসেছে। উনি কোশ্চেন করেছিলেন যে আপনি ওই মাসের শেষে, মানে জুলাইয়ের শেষে বা অগস্টের শুরুতে এই সেম পরিচর্যাগুলো করতে পারবেন কিনা। আপনি করতে পারবেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আপনার কাছে অলরেডি অনেক বেশি গ্রোথ চলে আসে, তার মানে নতুন করে যদি পাতা চলে আসে, ফুল চলে আসে বা কিছু কিছু ফলও যদি সেট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই গাছ ছাঁটাইয়ের কাজটা করবেন না, আদার কাজগুলো করবেন। আপনি ছত্রাকনাশক স্টিল প্রয়োগ করতে পারেন এবং আপনি যে সারগুলোর কথা আমি দেখিয়েছি এগুলোও প্রয়োগ করতে পারেন। আপনি বলেছেন যে আপনার কাছে ব্লিটক্স রয়েছে, আপনি এই ব্লিটক্সটা স্প্রে করতে পারবেন কিনা। ব্লিটক্স কিন্তু মূলত একটি ব্র্যান্ডের নাম, এটি মূলত কপার অক্সিক্লোরাইডই এর মধ্যে থাকে। সো আপনি ব্লিটক্স প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা আপনি জিজ্ঞেস করেছেন, আপনার কাছে সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক রয়েছে এবং আপনার কাছে নিম অয়েলও রয়েছে, কোনটি আপনি স্প্রে করবেন। নিম অয়েলটা স্প্রে করতে পারলে সবচাইতে ভালো। অবশ্যই লক্ষ্য রাখবেন দুপুরবেলা অনেক গরমের সময় নিম অয়েলটা স্প্রে করবেন না, বিকাল বা সন্ধ্যার সময় স্প্রে করা ট্রাই করবেন। যদি আপনি নিম অয়েল স্প্রে করেন, সাইপারমেথ্রিন নতুন করে আর স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আরেকটি কোশ্চেন আপনি করেছিলেন যে আপনার দুইটি গাছ রয়েছে লেবু গাছ, 2.5 বছর বয়স, একটি হাফ ড্রাম সাইজে রয়েছে, আরেকটা 1000 লিটার গাজি ট্যাঙ্কির অর্ধেক অংশের রয়েছে। কোনটিতে রাসায়নিক সার, ডিএপি,
এসওপি বা পটাশ আপনি কিভাবে দিবেন। আপনার যে 1000 লিটারের গাজি ট্যাঙ্কির মধ্যে যে গাছটি রয়েছে সেখানে আপনি 100 গ্রাম পরিমাণে দুইটা সারে আলাদা করে দিয়ে দেবেন, ডিএপি এবং এসওপি। যদি আপনার হাতে সময় না থাকে, আপনি যদি ব্যস্ততার মধ্যে থাকেন, তাহলে একসাথে মিশিয়েও দিতে পারেন, সাথে অল্প কিছু জৈব সার ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। আর যদি আপনার হাতে এনাফ পরিমাণে সময় থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো আলাদা আলাদা করে 2-3 দিন গ্যাপ দিয়ে এই সারগুলোকে প্রয়োগ করুন। আর হাফ ড্রামের পরিমাণ যেটা রয়েছে সেখানে হাফ পরিমাণ দিবেন, মানে 50 গ্রাম পরিমাণে দিবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। বন্ধুরা, এরপর জুলাই মাসের শেষের দিকে একজন কমেন্ট করেছিলেন, ভাইয়া আম গাছে কি এখন সার প্রয়োগ করা যাবে, কি ধরনের সার প্রয়োগ করব। মূলত যেটা হয় যে এই জুলাই মাসের শেষের দিকে আমরা মূলত জুলাই মাসে বা জুন মাসে আম গাছগুলোকে ছাঁটাই করে দিই, এবং আম গাছগুলো ছাঁটাই করার পরে আম গাছে আমাদের কিছু সার প্রয়োগ করতে হয়। কি ধরনের সার প্রয়োগ করব? যেই সারগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে। অর্গানিক সার হিসেবে যদি আমি বলি, গোবর সার, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্টে আসলে ব্যালেন্স থাকে সব কিছু। ভার্মি কম্পোস্টও চাইলে আপনি ইউজ করতে পারেন, এগুলো আপনারা প্রয়োগ করবেন। গাছের সাইজ যদি বড় হয়, যেমন 4-5 বছরের গাছ, তাহলে আপনি এই 1 কেজি জৈব সার ব্যবহার করবেন, আর ছোট হলে হাফ কেজি পরিমাণে ব্যবহার করবেন। আর এছাড়া আপনি যদি রাসায়নিক সারের ব্যবহার করতে চান, তাহলে আমি বলবো আপনারা ডিএপি ফার্টিলাইজারটা ব্যবহার করুন। ডিএপি ছাড়া এই মুহূর্তে আর কোনো মেজর ফার্টিলাইজার প্রয়োজন নেই। ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে এবং নাইট্রোজেন থাকে। নাইট্রোজেনটা গাছের পাতার গ্রোথে সাহায্য করবে। নতুন পাতা যেহেতু এখন হবে গাছ ছাঁটাইয়ের পরে, সো আমাদের নাইট্রোজেনটা প্রয়োজন, এবং ফসফেটটা আমাদের গাছের শেকড় বা রুট সিস্টেমটাকে গ্রো করতে হেল্প করবে, যাতে পরবর্তী বছরে এই স্ট্রং রুট সিস্টেমই আমাদেরকে ভালো একটা সাপোর্ট দিতে পারে। সো এই সারগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। গাছের যদি পাতার একটু ডিফর্মেশন আপনারা লক্ষ্য করেন, অল্প কিছু পরিমাণে ক্যালসিয়াম আপনারা প্রয়োগ করতে পারেন এবং বোরন প্রয়োগ করতে পারেন। আমি বলবো গাছের পাতায় স্প্রে করার কোনো প্রয়োজন নেই, সব কিছু আপনি এখন মাটিতেই দিন, কারণ গাছের পাতায় এখন ডিরেক্টলি প্রয়োগ করে খুব একটা উপকার হবে না। প্রতিদিন 2-1 বার হয়তো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে যাবে। মাটিতে দিলে এটা একটু লং টার্ম থাকবে। এবং আমি আপনাদেরকে আরও বলবো, শুধুমাত্র রাসায়নিক সারের উপরে নির্ভর হবেন না, আপনারা সাথে একটু জৈব সার ব্যবহার করুন, কারণ জৈব সারের সাথে যখন আমরা রাসায়নিক সার ব্যবহার করি, এটা মাটিতে লং টাইম স্ট্রে করে এবং গাছকে আস্তে আস্তে খাবারের যোগান দেয়। বৃষ্টির পানিতে বা অতিরিক্ত আমরা রেগুলার যে পানি দিই, সেই পানির কারণে কিন্তু সারগুলো ধুয়ে যাবে না। সো আপনার গাছটা লং টার্ম নিউট্রিশন পাবে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, ভাই আমার আম গাছে নতুন পাতা বের হচ্ছে কিন্তু পাতাগুলো ভেঙে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি। মূলত আম গাছে নতুন কচি পাতা বের হওয়ার পরে যদি মাঝখান দিয়ে ভেঙে যায়, এটার 2টা রিজন হতে পারে। প্রধান রিজন হলো আপনার গাছে ক্যালসিয়ামের হয়তো অভাব রয়েছে, প্লাস বোরনের অভাবের কারণেও এটি হতে পারে। আবার পোকার কারণেও এই সমস্যাটা হতে পারে। কিছু কিছু পোকা আছে গাছের পাতা খেয়ে ফেলে, তখন পাতাটাকে দেখে মনে হয় যে ভেঙে যাচ্ছে বা এভাবে করে দুমড়িয়ে মুচড়িয়ে যাচ্ছে। সো পোকার ক্ষেত্রে তো আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন যদি আপনার কাছে নিম অয়েল থাকে, অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। আর ক্যালসিয়ামের সোর্স হিসেবে আপনারা জিপসামটা ব্যবহার করতে পারেন। আপনার আম গাছটা যদি বড় পাত্রে থাকে, বয়স যদি 2-3 বছর হয়, তাহলে 50 গ্রাম পরিমাণে জিপসাম আপনারা মাটির সাথে ভালো করে মিশিয়ে দিবেন, প্লাস 10 গ্রাম পরিমাণে বোরন সারও মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবেন। এতে করে এই পাতা ভাঙার সমস্যাটা দূর হয়ে যাবে। আর পাতা তো আসলে কচি স্টেটে খুব বেশি সময় থাকে না। সো আমি জানি না আপনি কমেন্টটা করেছেন 4-5 দিন আগে, কারেন্টলি কী অবস্থা, নতুন পাতা আপনার বের হচ্ছে কিনা, বাট চাইলে আপনি স্টিল এখনও এই কাজটা করতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, একটা জেনারেল কোশ্চেন করেছেন, সেটা হলো কোন সময়ে আমরা আমাদের গাছকে প্রুনিং করব বা রিপোর্ট করব। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রুনিংয়ের ক্ষেত্রে যদি আপনার সিজনাল গাছ হয়, সেটা আম গাছ, জাম গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, যাই হোক না কেন, আপনার গাছের ফল তুলে নেওয়ার পরে খুব দ্রুত 10 থেকে 15 দিনের মধ্যে গাছটা প্রুনিং বা ছাঁটাই করে দেওয়ার প্রয়োজন পড়ে। কারণ হলো আমরা যদি প্রুনিং একটু লেটে করি, আমাদের যে নতুন গ্রোথগুলো বের হবে সেখানে ফল আসার জন্য ওই গ্রোথগুলোকে মিনিমাম 5 থেকে 6 মাসের ম্যাচিউর হওয়ার প্রয়োজন পড়ে। যদি প্রপারলি ম্যাচিউর না হয়, তাহলে কিন্তু পরবর্তী সিজনে ওই গাছে ফল আসবে না। তো এই কারণেই যত দ্রুত সম্ভব ফল পেরে নেওয়ার পরে আমাদেরকে প্রুনিংটা করে ফেলতে হয় এবং কিছু সার দিতে হয়, বিশেষ করে নাইট্রোজেন বেশি আছে এই ধরনের সার দিতে হয়। আর রিপোর্টিংয়ের বিষয় হলো, নর্মালি রিপোর্টিং সিজনাল হোক বা সিজনাল ছাড়াই হোক শীতকালে করা ট্রাই করবেন, কারণ তখন গাছের গ্রোথ একটু কম থাকে। সো রিপোর্ট করার সময় আমাদের যেটা হয়, গাছের শেকড়টা একটু নাড়াচাড়া খায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা শেকড়টা হয়তো বা ছাঁটাই করি, কিছু হয়তো বা একটু ছিঁড়ে যায়, তো গাছের উপরে কিন্তু স্ট্রেস পড়ে যায়। নর্মালি এই সামার বা গরমকাল বা বর্ষাকালে যদি আমরা এই রিপোর্টটা করি, সো শীতকালে আপনারা চেষ্টা করবেন রিপোর্ট করার জন্য। তখন যদি গাছের শেকড় একটু ছাঁটাইও করে দেন, একটু যদি শেকড় ছিঁড়েও যায়, গাছের তখন চাহিদা খুবই কম থাকে। মোস্ট অফ দ্য ফ্রুটস গাছ বা ফলের গাছগুলো ওই সময় ডরমেন্ট পিরিয়ডে থাকে,
মানে ঘুমন্ত অবস্থায় থাকে, তাদের গ্রোথ একটা খুব বেশি হয় না। তো ওই সময় যদি আপনি রিপোর্ট করেন, গাছ যথেষ্ট পরিমাণ সময় পায় নতুন মাটিতে সেট হওয়ার জন্য এবং পরবর্তীতে আপনি সেই গাছ থেকে ভালো একটা ফলন পাবেন। সো আমি যদি মাসের হিসাব করে বলি, অক্টোবরের শেষ থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত আপনারা রিপোর্ট করতে পারেন। জানুয়ারির পরে আর রিপোর্ট করাটা ভালো হবে না, কারণ আম গাছ, লেবু গাছের ক্ষেত্রে দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসে ফুল চলে আসে বা ফল চলে আসা শুরু হয়ে যাবে। সো মাটিতে তো সেট হতে একটু সময় লাগবে, নতুন মাটিতে 1-1.5 মাসের মতন সময় লাগবে। তাই আমি বলবো জানুয়ারির পরে আপনারা আর রিপোর্ট করবেন না, যে অক্টোবরের শেষ থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত আপনারা রিপোর্ট করবেন, এটা হলো সবচাইতে সুইটেবল সময়। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। বন্ধুরা, এরপর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন একজন করেছেন যে ছাদের ওয়াটার প্রুফিং করার ভিডিও আমার চ্যানেলে উনি খুঁজে পাননি কেন। কারণ ভাই, এই ভিডিওটি আমি এখনও আপলোড করিনি। এই ভিডিওটি আমি অনেক আগে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে তৈরি করেছিলাম, কিন্তু কখনোই আসলে এটা প্রপারলি এডিট করে আমি চ্যানেলে আপলোড করিনি। বাট আমি ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে এই ভিডিওটি চ্যানেলে দিয়ে দিব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা ছাদ বাগান করি, নিজেদের বাসা যদি হয় বা ডেভেলপাররাও যদি থাকে, ছাদের ওয়াটার প্রুফিং করা বা এক্সট্রা প্রোটেকশন করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি ছাদ বাগান করতে চান। সো আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ ভাই এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করে দেবো, নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য এবং আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এরপর আজকের শেষ কমেন্টের উত্তর, একজন কোশ্চেন করেছেন যে ভাই, দেশি আম গাছের ডালকে ছাঁটাই করা যাবে কিনা। অবশ্যই ভাই, দেশি আম গাছের ডাল ছাঁটাই করা যাবে এবং আমি বলবো যে দেশি আম গাছের ডাল আপনার প্রতি বছরই ছাঁটাই করুন, যদি আপনার ছাদ বাগানে থাকে, ইভেন মাটিতেও যদি থাকে গাছটা ছাঁটাই করে দিন। কারণ দেশি আম গাছ কিন্তু সাইজে অনেক বড় হয় এবং এটি সিজনাল আম গাছ, শুধু সিজনেই আম দিবে। সো এই আম পেরে নেওয়ার পরে গাছটা ছাঁটাই করে দিলে আপনার গাছটাও খুব শেপের ভিতরে থাকবে এবং হেলদি থাকবে। আরেকটা জিনিস, মানে অনেকেই এই বিষয়টা হয়তো বা জানেন না, যেই সকল গাছ ছাঁটাই করা যায়, এই গাছগুলোকে ছাঁটাই করলে কিন্তু উল্টা আরও উপকার হয়। কেন উপকার হয়? গাছের যে গ্রোথ হরমোন সেটা সিমুলেশন বা রানিংয়ের মধ্যে থাকে। মানে হলো, আপনার গাছ কাটছেন, আপনার গাছে নতুন গ্রোথ হচ্ছে, আবার কাটছেন, আবার গ্রোথ হচ্ছে। সো গাছের যে গ্রোথ হরমোনটা সেটা কিন্তু সবসময় চলমানের মধ্যে থাকে। এতে করে গাছের শিকড়টাও হেলদি থাকে, গাছটাও হেলদি থাকে। মানে শুধু যে গাছের মেনটেন করার জন্যই যে আমাদের ছাঁটাই করার প্রয়োজন পড়ে, বিষয়টা তা না। গাছের গ্রোথ হরমোনটাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু আমাদের গাছ ছাঁটাই করার প্রয়োজন পড়ে। সেটা দেশি আম গাছ হোক, বিদেশি আম গাছ হোক, বিশেষ করে আপনি অবশ্যই দেশি আম গাছের ক্ষেত্রে এই ছাঁটাইটা করতে পারেন এবং অবশ্যই ছাঁটাই করার পরে নাইট্রোজেন বেশি আছে এমন কোনো ফার্টিলাইজার দিয়ে দিবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আজকে এই কয়টা কমেন্টেরই অ্যান্সার ছিল, আরও আপনাদের অনেক কমেন্ট রয়েছে এবং অনেকে আপনারা আমার ভিডিওগুলো লাইক করেন, সেই জিনিসগুলো কমেন্টে বলেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টের মাধ্যমে জানান যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা উপকারে আসে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে, ছাদ বাগানের বিশেষ করে ভিডিও রয়েছে। সো ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয়, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন ইউটিউব অ্যালগরিদমের জন্য। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।